নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই রোশনাই তো ঘুমিয়ে আছে, দেখছে সন্ধে হয়ে গেছে। যখন ঘুমটা ভাঙে তখন দেখছে কি ব্যাপার, এখনও উনি চা নিয়ে আসেননি, দরজাটা খোলেননি। তখন আবার দরজা ঠকঠক করতে থাকে। ওই পাশ থেকে ওই দুজন গুন্ডা হাসতে থাকে। তাদের হাসির আওয়াজ পেয়ে অবাক হয় রোশনাই, যে আপনারা হাসছেন কেন? আপনারা কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? কি হলো, আপনারা কি শুনতে পাচ্ছেন? দরজাটা খুলুন, দরজাটা কোনোভাবে লক হয়ে গেছে। তখন বলছে দরজা তো খুলবে না, দরজা খোলার পারমিশন নেই। যখন খেতে দেবো তখন দরজা খুলবো। তখন খেতে দেবেন মানে? এসব কি বলছেন আপনারা? তখন বলছে আপনি এখন আমাদের হাতে বন্দি। রোশনাই তো তখন অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। কালকে আমার লুক সেট আছে, আমার কাছে এখন ফোনও নেই, আমি এখন কি করি? আর সমানে চিৎকার করছে দরজাটা খোলার জন্য, দরজাটা ঠকঠক করছে। এদিকে আরণ্যকের বাড়িতে একজন উকিল ব্যারিস্টার সেনগুপ্ত তরফ থেকে এসেছেন, আর এসে আরণ্যকের বাবাকে ওনার নামে একটা নোটিশ আছে এটা দিচ্ছেন। আরণ্যকের বাবা বলছে কে পাঠিয়েছে আপনাকে? বলছে ব্যারিস্টার সেনগুপ্ত। বলে ব্যারিস্টার সেনগুপ্ত? উনি তো খুব বড় মাপের উকিল। তো শুনে খুব খুশি হয়ে যান। বলে উনি কি আমাকে অ্যাসিস্ট করার কথা, মানে এরকম কিছু কি জানা আছে আপনার? মানে খুশি হয়ে যায়, ভাবছে এত বড় উকিল, হয়তো ওনাকে কোনো প্রস্তাব পাঠিয়েছেন। তো বলছে আমার এই বিষয়ে কিছু জানা নেই, আমি ওনার কাছ থেকে আসছি, আপনি প্লিজ এখানে সইটা করে দিন আর পেপারটা পড়ে দেখবেন। তো বলছে বেশ, সইটা তো অবশ্যই করব। বলে সইটা করে দেয়, উনি চলে যান। এরপরে আরণ্যকের বাবা সবাইকে বলছে এরকম ব্যাপার, ব্যারিস্টার সেনগুপ্ত আমাকে পাঠিয়েছেন। তো খুলে দেখছে এবার লেটারটা এদিকে খুলে পড়ছে, তখনই কিন্তু হতভম্ব হয়ে যায়। আর ওদিকে দেখা যাচ্ছে সবাই লাট সাহেবের মতো বসে রয়েছে, আর মিনির মা সবাইকে চা দিচ্ছে। তখন মিনির মা আরণ্যকের বাবাকেও জিজ্ঞাসা করে যে মেজো ঠাকুরপো, তোমার চাটা কি এনে দেবো? বলে কি চাচা করছো? তখন থেকে চিৎকার করে ওঠে হঠাৎ, কি চাচা করছো? আমার দরকার পড়লে আমি চা গিয়ে খেয়ে নেবো, তুমি বড়দার চায়ে চিনি দাও, এইভাবে বলছে। তখন বড়দা বলছে এই হঠাৎ করে তুই এরকমভাবে রেগে গেলি কেন রে? তোর বড় বৌদির ওপর কি হয়েছে? তখন বাড়ির সবাই এক এক করে জিজ্ঞাসা করছে, তনুশ্রী জিজ্ঞাসা করছে হ্যাঁ কী হয়েছে তোমার? তখন বলছে যে এই যে ব্যারিস্টার সেনগুপ্ত আমাকে নোটিশ পাঠিয়েছে, লিগ্যাল নোটিশ। আর এই নোটিশটা কে পাঠিয়েছে জানো? বড়দার জামাই। তখন বড়দা তো শুনে অবাক, আমার জামাই মানে তো লালন, ও আবার ব্যারিস্টার সেনগুপ্তর সাথে, মানে আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। তখন বলছে আমাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, আমি যাতে 7 দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে দিই। তো বলছে কেন? রোশনাই বলছে কাপুর স্যার কোথায়? বলে কাপুর স্যার? উনি তো আমাদের লিডার। এই বলছে আর হাসছে। বলছে চেহারাটা ওনার ভালো তো, কখনো কাউকে বলেন লয়ার, কখনো কাউকে বলেন যে মানে বিভিন্ন রকমভাবে সাজগোজ করেন, অভিনয় করেন, আর লোকে সেটা কথা বিশ্বাসও করে নেন। এভাবে বলছে আর হাসছে। রোশনাই বলছে আমার কাছে টাকা পয়সা নেই, সোনা গয়না কিচ্ছু নেই, আমাকে কিডন্যাপ করে আপনাদের কোনো লাভ হবে না, তাই বলছি দরজাটা খুলুন। এদিকে রোশনাইয়ের কথা মতো গুন্ডাগুলো ভেতরে ঢুকে আসে। রোশনাই বলছে একদম এগোবেন না, আমার দিকে একদম আসবেন না। গুন্ডাগুলো তো খুব হাসছে। বলছে যে মিস্টার কাপুর কোথায়? রোশনাই বলছে মিস্টার কাপুর কোথায়? তখন বলছে চুপচাপ এখানে বসে থাকুন, আপনি একাই আছেন, তাতেই আমাদের যথেষ্ট, তাই বলছে অঞ্জন প্রসাদ কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। অঞ্জন প্রসাদের নাম শুনে কিন্তু রোশনাই অবাক হয়ে যায়। আরণ্যক বলছে কে পাঠিয়েছে লিগ্যাল নোটিশটা? লালন? আরণ্যকের বাবা বলছে হ্যাঁ, ও ব্যারিস্টার সেনগুপ্তকে ধরেছে। কিভাবে ধরেছে জানি না, তবে এই বাড়ি নাকি ওর বাবার টাকায় করা, এই প্রপার্টি নাকি ওর বাবার টাকায় করা। ছোট আর আরণ্যক তো শুনে হাসছে। তনুশ্রী বলছে কি হচ্ছে এসব, আমি তো কিছু বুঝতে পারছি না। আরণ্যক বলছে তুমি বুঝতে না পারলেও আমি বুঝতে পারছি, কারণ আমি এই ইঙ্গিতটা অনেক আগেই পেয়েছি। আরণ্যকের বাবা বলছে ও তার মানে তুমি বলতে চাইছো আমি লালনের বাবার টাকায় সব কিছু করেছি? কি বলছে বড়দা ও? আরণ্যক বলছে তুমিও খুব ভালো করেই জানো, তুমিও এই ইঙ্গিতটা অনেক আগেই পেয়েছো, শুধু আমি একা পাইনি। তুমি সেটা স্বীকার করছো না, সেটা তোমার ব্যাপার। আরণ্যক বলছে আমি শুধু একটা কথাই বলতে চাই, টাকা পয়সা সংক্রান্ত যদি কোনো গন্ডগোল তুমি করে থাকো তাহলে প্লিজ ওদের টাকাটা তুমি ফেরত দিয়ে দাও। আরণ্যকের বাবা বলছে আমি কি ওর বাবার সাথে টাকা পয়সা নিয়ে গন্ডগোল করবো? ও তুমিও তো এখন ওদের সুরে কথা বলছো তাই না? তখন আরণ্যকের বউ বলছে গরিমা যে তুমি কি ওর বাবাকে আগে থেকে চিনতে? আরণ্যকের বাবাকে বলছে না চিনতাম না তো। তখন জাহ্নবী বলছে আমি তো শুনেছিলাম তোমরা নাকি একসঙ্গে কাজ করতে। তখন বলছে সব মিথ্যে কথা। আরণ্যকের বাবা বলছে একজন মৌরিল ক্লাসের লোক ছিল, আর নিজেকে নাকি উকিল বলে পরিচয় দিত, এইভাবে বলছে। এদিকে তো গুন্ডাগুলো রোশনাইকে বলে চলে যায়। এবার রোশনাই বলছে যে আমার কি জীবনে কোনোদিনও শান্তি হবে না? কখনো আমাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করছে, কখনো এইখানে আটকে রাখার চেষ্টা করছে, এবার কি আমাকে এখানে দমবন্ধ হয়ে মরতে হবে? বাবা তোমার আশীর্বাদ তো আমার সঙ্গে আছে, তাহলে এরকমটা কেন হচ্ছে আমার সাথে? কেন এরকমভাবে বলে যাচ্ছে? এদিকে আরণ্যক ওর বাবাকে বলছে যে দেখো বাবা, আমি কিন্তু এসব শুনতে চাই না, যে রাস্তায় আমি হাঁটছি আর আমাকে বলছে যে ওই যে দীপ্তজিৎ চ্যাটার্জি ছেলে যাচ্ছে, যে নাকি মানে যে দীপ্তজিৎ চ্যাটার্জি অন্যের সম্পত্তি নিয়ে নাকি নিজের সম্পত্তি গড়ার চেষ্টা করেছে, এইসব কথা কিন্তু আমি শুনতে পারবো না। আরণ্যক বলছে আমি কিন্তু এবার শপথ নিয়েছি, পৃথিবীর আর অন্য কোনো ব্যাপারে আমি মাথা ঘামাবো না, শুধু এই ব্যাপার ছাড়া। আরণ্যক বলছে আমি জানি যে তোমাদের প্রফেশনে অনেক নিচে নামতে হয়, সত্যিকে মিথ্যে, মিথ্যেকে সত্যি করতে হয়, কিন্তু
কিন্তু তাই বলে এরকম অ্যাকুইজিশন যে তুমি তাদেরকে ঠকিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে নিজে মহলে বাস করছো, তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছো, এইসব আমি শুনবো না। যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর মীমাংসা করো। আরণ্যকের বাবা বলছে, আমি জানি যে তোমার কানে কে বিষ ভরেছে এগুলো সম্পর্কে। বলছে সবাই জানে কে ঢেলেছে। আরণ্যক বলছে যেই মানুষটা এখন আমাদের মধ্যে উপস্থিত নেই তার নাম না নেওয়াই ভালো। আরণ্যক বলছে তাহলে ব্যারিস্টার সেনগুপ্ত তোমাকে লিগ্যাল নোটিশ কেন পাঠিয়েছে? নাকি তুমি এটা বলতে চাইছো যে তার কানেও সে বিষ ভরেছে? যাই হোক, এইটুকুর মধ্যে আমি ঢুকতে চাইছি না। আমি এটাই বলছি, দ্যাটস এনাফ ইজ এনাফ। তুমি যদি কোনো রকম প্রপার্টি বা টাকা নিয়ে থাকো তাহলে প্লিজ সেটা রিটার্ন করে দাও। বলছে কি হবে, তুমি তো 7 দিন পর চলে যাবে, কিন্তু তোমার এই ইললিগাল প্রপার্টিটা কিন্তু আমি রাখতে পারবো না। গরিমা বলছে আরণ্যককে, তুমি এসব কি বলছো? বাবা যা করেছেন নিজের ক্ষমতায় করেছেন। আরণ্যক বলছে একটু কোর্ট কাছারিতে খবর নিলেই জানতে পারবে। যেরকমটা আমি জানতে পেরেছি যে এরকম অনেক মানুষ আছেন যারা সত্যের পথে চলতে চান বা সত্য উদ্ঘাটন করার জন্য বাবার কাছে আসেন, কিন্তু বাবা সেই সমস্ত কাজকর্ম নেন না। বাবা সেই সমস্ত কাজকর্ম নেন যেই কাজে সত্যিকে মিথ্যার, মিথ্যেকে সত্যি প্রমাণ করা যায়। ছোট বলছে অনেকক্ষণ ধরে তোমাদের কথাবার্তা আমি শুনছি। আরণ্যকের বাবা বলছে ওই যে এলেন ঘরশত্রু বিভীষণ। ছোট বলছে তখন ঘরশত্রু বিভীষণ যখন বলেই দিয়েছো, তখন আমি আজকের পর থেকে যেটা আমার ইচ্ছা হবে সেটাই বলবো, যেটা আমার ইচ্ছা হবে সেটাই করব। বলছে শুনে রাখো, মিনিদের বাড়িতে এমনই অবস্থা যে ওরা একদিন খেতেও পায়নি। লালনের চাকরিটা চলে যাওয়ার পর ওর মাকে এমনকি লোকের বাড়িতে কাজ পর্যন্ত নিতে হয়েছে, সেখানে রান্নাবান্না করতে হয়। তারপরে সেই টাকা দিয়ে এনে বাড়ির লোকদের খাবার জোটায়, কিন্তু তবুও কিন্তু একবারও এই বাড়িতে বলতে আসেনি কোনো কথা। অনুশ্রী বলছে চুপ করে, এসব কথা শুনতে রাজি হচ্ছে, ভাল লাগছে না। ছোট বলছে কেন? এই কথা শুনতে ভাল লাগছে না যে লালনের মা অন্য কারো বাড়িতে কাজ করে উপার্জন করে তারপর সেই খাবার খাওয়াচ্ছে? আর এটা শুনতে ভাল লাগছে যে তোমারই স্বামী, সেই মহিলার স্বামী সমস্ত টাকা আত্মসাৎ করে আজকে এই মহল বানিয়েছে। গুল দেখিয়ে বলছে আরণ্যকের বাবা, খবরদার ছোট, তুমি আমার সাথে এরকমভাবে কথা বলবে না। ছোট বলছে খবরদার তুমি আমার সাথে এইভাবে আজকে কথা বলবে না, আমি যা বলার আজকে তাই বলবো। বলছে যেটা বলছিলাম মেজ বৌদি, তোমার স্বামী তার স্বামীর মাথায় হাত বুলিয়ে সমস্ত টাকা তার আত্মসাৎ করেছে। এই কথাটা এখন তো শুনতে তোমার বেশ ভালো লাগছে। তখন আবার চোখ রাঙাচ্ছে আর খবরদার বলছে ছোটুকে। ছোটু তখন আঙ্গুল দেখিয়ে বলছে খবরদার তুমি আর আমার সাথে এইভাবে কথা বলবে না, তোমার চোখ রাঙানিকে আমি ভয় পাই না। বলছে আজকের পর থেকে ভাই ভাই সম্পর্ক শেষ, তোমার চোখ রাঙানোকে আমি ভয় করি না, ইনফ্যাক্ট আমি পরোয়াই করি না। অন্যকের বাবা বলছে আমি কি এমনি এমনি ছেড়ে দেবো নাকি অ্যাকশন নেবো না? ওদিকে রোশনা তো কান্নাকাটি করছে, স্যারজিকে আমাকে একেবারে ভুলে গেছেন, উনি বোধহয় এখন নিজের ওয়াইফ আর হবু বাচ্চাকে নিয়ে খুব সুখেই সংসার করবেন। ঠিক আছে, উনি ভালো থাকুন, আমি তো এটাই চাই। আমি হয়তো এই ঘরেই দমবন্ধ হয়ে মরে যাব, তারপরে আকাশের তারা হয়ে যাব, তারপরে সেই তারার মিটিমিটি আলো দেখে হয়তো স্যারজি আমাকে চিনতে পারবেন, এরকমভাবে বলে যাচ্ছে আপন মনে। ছোট বলছে আর তুমি যা খুশি করো, আর তুমি যে বাড়ির এক্সটেনশন না কি বানিয়েছো তাতে সেখানে আমরা থাকিও না, তার কোনো মাথা ব্যথাও নেই সেটা নিয়ে, তাই সেই বিষয়ে আমরা পড়তেও যাব না। এবার ছোট বলছে তোমরা সবাই মিলে বাদশার জীবনটাকে নষ্ট করেছো, আর যারা বাঁচাতে চেয়েছিল তারা বাঁচাতে পারেনি। তখন গরিমা বলছে তুমি কি বলতে চাইছো ছোট? ছোট বলছে যেটা শুনতে চাইলে সেটাই বলছি। তখন বলছে তুমি কিন্তু আমাকে অপমান করছো। ছোট বলছে আশ্চর্য তো, আমি আমার বাড়ির লোকের সাথে ব্যক্তিগত কথাবার্তা বলছি, তো তোমাকে মান অপমান করার প্রশ্ন কোথা থেকে এলো? তখন জাহ্নবী বলছে ও মেজ কাকাবাবু সর্বশান্ত হয়ে যাবেন সেই জন্য তুমি বোধহয় এরকম ব্যবহার আগে থেকেই করছো, তাই না? ছোটকে বলছে। ছোট পরিষ্কার করে তার মেজদাকে জানিয়ে দিচ্ছে যে এটা যদি সত্যি হয়ে থাকে, আর আমরা যেটা শুনেছি সেটা যদি সত্যি হয়ে থাকে যে সেই ভদ্রলোক তোমাকে বিশ্বাস করে সমস্ত টাকা রাখতে দিয়েছিলেন, আর তুমি সেই লোককে ঠকিয়ে তার সমস্ত টাকা আত্মসাৎ করেছো, তার জন্য সেই লোকটি মারা গেছেন, সেই ভদ্রলোক মারা গেছেন, আর যার জন্য লালন আর তার মা বোন এমনকি আমাদের মিনিকেও সেই বস্তিতে গিয়ে থাকতে হচ্ছে আর অভাবের জীবন কাটাতে হচ্ছে। ব্যারিস্টার সেনগুপ্ত কিন্তু অনেক বড় মাপের উকিল, উনি কিন্তু এত সহজে ছেড়ে দেবেন না তোমাকে, আর উনি যেই কেসে একবার হাত দেন সেই কেসে কিন্তু উনি জিতেই থাকেন। তুমিও জেনে রেখো তোমার বিচার কিন্তু হবেই। ছোট বলছে আজকে ঈশ্বর আছে বলেই মিনি ওই বাড়ির ছেলের সাথেই মিনির বিয়ে হয়েছে। আরণ্যকের বাবা তো সমানে বলে যাচ্ছেন যে হয়তো কেউ ওকে বুদ্ধি দিয়েছে যে তুমি এইসব করো, তাই করছে। আরণ্যকের বাবা বলছে বুঝতে পেরেছি, এই জন্য মিনিকে বিয়ে করতে রাজি হয়েছে, নাহলে মিনির মতো মেয়েকে কেউ বিয়ে করতে চায়? তখন আরণ্যকরা শুনে খারাপ লাগে। মিনির মা বলছে মিনির মতো মেয়ে বলেও তো ওই বাড়িতে গিয়ে সুন্দরভাবে সংসার করছে, ওই বাড়িতে খাওয়া দাওয়া করছে, সব কিছুই করছে, কই তোমাদের কাছে তো হাত পেতে চাইতে আসছে না, এভাবে বলছে। মিনির মা বলছে মিনির মতো মেয়ে যদি সবার ঘরে ঘরে থাকতো না তাহলে ঘরটা অন্যরকম হতো, ভাগ্যিস কোনো বউয়ের মতো চালাক নয়। গরিমাকে দেখে বলছে তোমরা যে বিষয় নিয়ে কথা বলছিলে সেই বিষয় নিয়ে কথা বলো না, আমার মেয়েকে অপমান করছো কেন? অন্যকের বাবা বলছে চাকরি বাকরি নেই তো, খেতে পাচ্ছে না, তাই ভাবছে গুন্ডাগিরি করে যদি কিছু আদায় করা যায়, এরকম কথাবার্তা বলছে লালনের সম্পর্কে আর তার পরিবার সম্পর্কে। তখন আরণ্যক বলছে খবরদার বাবা, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, আর একটা খারাপ কথা বললে তোমাকে তার দাম দিতেই হবে। আরণ্যক বলছে তুমি কি আরণ্যককে বলছে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আরণ্যক বলছে হ্যাঁ ভয় দেখাচ্ছি, আর তোমার ভয় পাওয়া উচিত। এরপর তো আরণ্যকের বাবা আরণ্যকের কথা শোনার পর বলছে আমাকে বলেছে 7 দিনের মধ্যে এই বাড়ি ছাড়া হতে আর ওই টাকা সুদে আসলে ফেরত দিতে। আরণ্যক বলছে ব্যাস তাহলে দিয়ে দাও। তখন বলছে সেটা সুদে আসলে বেরিয়ে এখন অনেক টাকা হয়ে গেছে। তো সবাই জিজ্ঞাসা করছে কত, তো বলছে প্রায় 15 কোটি। আর এটা শুনে সবাই অবাক।
বলছে এখন আমি ওটা ফেরত দিতে গেলে তো আমি ভিখিরি হয়ে রাস্তায় বসবো। জাহ্নবী বলছে তুমি মাথা থেকে বের করে দাও টাকা পয়সা দেওয়ার কথা, বরঞ্চ লালনকে ডেকে তুমি ওর সাথে বোঝাপড়া করো আর বলো ওইসব কেন করেছে, এরকম কাদা ছোড়াছুড়ি কেন করছে ও। বলছে আর ওর কি দাবি, লাখ দশেক টাকা দিয়ে যদি দিতে হয় তো দিয়ে দেবে। ছোট বলছে ভিক্ষে দিবি নাকি রে। জাহ্নবী বলছে ভিখারিকে তো ভিক্ষেই দেবো। আরণ্যক বলছে উল্টোটাও তো হতে পারে, দানটা তো উল্টো দিকেও পড়তে পারে মেম সাহেব, তাই না? তখন কি করবে শুনি, সামলাতে পারবে? তা দাদা ভাইয়ের স্কুলের টাকাতে তোমাদের চলে যাবে বুঝি? আমার তো মনে হয় না চলবে, কারণ প্রতি মাসেই তো আমার বাবা মায়ের কাছে হাত পাততে হয়, সেই জন্যই তো আমার বাবা মায়ের সাথে তোমরা দুজন সম্পর্কটাকে ভালো রেখেছো। এবার ভাবো কি করবে। রাজারা বলছে আমাদেরকে এভাবে অপমান করতে পারিস না, বলে তোমরা যে জেঠু আর জেঠিমণিকে মানে জেঠুমণিকে আর জেঠিকে অপমান করে এরকমভাবে বড় মাকে। তখন আরণ্যক বলছে যাও যাও ঘরে গিয়ে ডিসাইড করো কিভাবে বড় প্ল্যান করা যায় একটা, যাও, এটাই তো তোমাদের মোটিভ থাকে সব সময়। আরণ্যক তার বাবাকে বলছে যে দান শোধ করার সময় এসেছে, এবার দানটা শোধ করো। বলছে তোমরা আজ পর্যন্ত যা যা করেছো না সবাই মিলে, তার রিটার্ন দেওয়ার এবার সময় এসেছে, তোমরা যেটা ভালো বোঝো সেটা করো। আর তার বাবাকে বলে দিচ্ছে যে তোমাকে আমি একটা কথা ক্লিয়ার করে দিই, তোমাদের এই লড়াই কিন্তু তোমার একমাত্র ছেলে তোমার পাশে নেই, আমি তাছাড়া অন্য একটা পথও বেছে নিয়েছি, তুমি যদি এই প্রপার্টিটা রিটার্ন না করো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এবার দেখো কি করবে। এই বলে কিন্তু সবাই চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যাচ্ছে আরণ্যকের কাছে অঞ্জন প্রসাদ গেছে, গিয়ে একটা কাগজে সই করতে বলছে। রোশনাই বলছে আমি কিন্তু কাগজটা ছিঁড়ে ফেলে দেবো। তখন অঞ্জন প্রসাদ বলছে ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু এরপরে ফাইনাল আসবো একদিন, সেই দিন হয় তুমি সই করবে, না হয় তুমি পৃথিবী থেকে যাবে। রোশনাই তো শুনে অবাক হয়ে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।